শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক আয়োজন লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফিয়ার, থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে গণ অভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ডাক্তার ফারহাদ জাহান, সহকারী অধ্যাপক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, কনসালটেন্ট সার্জন, কর্নিয়া, ক্যাটারাক্ট ও রিফ্র্যাক্টিভ সার্জারি বিশেষজ্ঞ, বাংলাদেশ আই হসপিটাল, উত্তরা, ঢাকা। গণ অভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা নিয়ে কথা বলার জন্য আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। ম্যাডাম, আপনাকে আমাদের আজকের এটিএন নিউজ স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। এটিএনকেও ধন্যবাদ আমাকে আনার জন্য এবং দর্শকদের স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি দেখার জন্য এবং আপনাদের প্রশ্ন আমাদেরকে করার জন্য। খুবই সমসাময়িক একটি বিষয়বস্তু আমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে চূড়ান্ত করেছি। গণ অভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা প্রসঙ্গে আমরা আজকে কথা বলবো। গণ অভ্যুত্থান হয়েছে, অনেক মানুষ আসলে এই অভ্যুত্থানে আহত হয়েছেন, নিহত হয়েছেন। তাদের প্রতি যথাযথ সম্মান রেখে আমরা আসলে অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। চোখেও অনেকে আঘাত পেয়েছেন, সেই আঘাতপ্রাপ্তদের পরিসংখ্যান আসলে কত, সেটি দিয়ে প্রথমে শুরু করব। সঠিক পরিসংখ্যান পুরোপুরি হয়তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু 18 তারিখ থেকে শুরু করে 5 তারিখের মধ্যে যতগুলো রোগী ভর্তি হয়েছে প্রায় আনুমানিক 550 জনের মতো চোখের রোগী বিভিন্ন হসপিটালে এবং জাতীয় চক্ষু বিজ্ঞান সহ চিকিৎসা নিয়েছে। তো শুরুর দিকে 18 তারিখ থেকে 27-28 তারিখ পর্যন্ত প্রায় 441 জন রোগী চিকিৎসা নিয়েছিল। এটা বিভিন্ন পত্রপত্রিকাও আমরা দেখেছি। তো সেখানে সবচেয়ে বেশি রোগী এসেছে প্রায় 331 জন 18 তারিখেই, এবং ওই সময়ে তারা জরুরি চিকিৎসা নিয়েছে প্রথমত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। এর পরবর্তীতে তারা ধাপে ধাপে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ছাড়াও অন্যান্য হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে, কারণ এই চিকিৎসাটা শুধু একদিনের বা একটা অস্ত্রোপচারে সম্ভব না, এটা আসলে ধাপে ধাপে তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে। এই ক্ষেত্রে আমি বলতে চাই, ধরেন 18 থেকে 25 তারিখের মধ্যে 331 জন যে চিকিৎসা নিল, এমনও হয়েছে 18 তারিখে একদিনের মধ্যেই প্রায় 240 জনকে অস্ত্রোপচার করতে হয়েছে। আর এর পরবর্তীতে ধাপে ধাপে কিছু কম ছিল, যেমন ধরেন পরবর্তী 22 তারিখে প্রায় ছিল 40 জনের মতো। তো এইভাবে তারা চিকিৎসা নিয়েছে। অন্যান্য হাসপাতাল আসলে প্রাথমিক চিকিৎসার পরে গিয়েছে, কারণ ওই সময়ে তারা অন্যান্য হসপিটালে সেবা নেওয়ার সুযোগ পায়নি। আর অন্যান্য সমীক্ষার মধ্যে আমরা বলতে চাই যে এতগুলো রোগীর মধ্যে এক চোখে আঘাতপ্রাপ্ত রোগী তো বেশিরভাগ, কিন্তু প্রায় 45 থেকে 50 জন রোগী আছে যারা দুই চোখে আঘাত পেয়েছে। এবং এটা দুই চোখে যারা আঘাত পেয়েছে, হয়তো কোনো চোখের অবস্থা একেবারে দৃষ্টিহীন হয়ে গেছে, আরেকটা চোখে হয়তো সামান্য তার দৃষ্টি আছে, কারো কারো বেলায় দুই চোখই পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে রেশিওটা আপনি বললেন, এটি কিন্তু একটা ম্যাসিভ একটা রেশিওই ধরা যেতে পারে। কোন কোন অংশে আসলে আঘাত পেয়ে আপনাদের শরণাপন্ন হয়েছেন? এই ক্ষেত্রে আসলে আমরা বিভিন্ন অংশে আঘাত পাওয়া রোগীদেরকে পেয়েছি। এখানে আমি যদি চোখের ছবি দিয়ে দেখাই, চোখের যে গোলকটা সেটা আসলে একটা অক্ষি কোটরের মধ্যে থাকে, একটা কোণের মতো জায়গায়। তো যদি চোখের বাইরে তারা আঘাত পায় তাহলে আমরা বলি অরবিটে আঘাত পেয়েছে, তারা আশেপাশের নরম টিস্যু অথবা তার হাড়ের মধ্যে ওই আগ্নেয়াস্ত্র, রাবার বুলেট এদের অংশগুলো গেঁথে গিয়েছে। যদি সেরকম না হয়, চোখের মধ্যে যদি আঘাত লাগে, তখন আমরা দেখেছি যে চোখের মণি, যেটাকে কর্নিয়া বলে, কর্নিয়াতে আঘাত লেগেছে, ভিতরে ভেদ করে চলে গিয়েছে। অনেক সময় চোখের লেন্সের মধ্যেও রাবার বুলেট বা বুলেটের অংশগুলো রয়ে গেছে। এবং আরও বেশি হয়েছে, দেখা যাচ্ছে সাদা অংশ ভেদ করে ভিতরে গিয়ে চোখের যে রেটিনা এবং রেটিনার ভিতরে যে গহ্বর, সেখানে ওই বুলেটটা রয়ে গেছে। আরও একটা ক্ষতিকর সমস্যা করেছে, সেটা হচ্ছে চোখের যে নার্ভ, যেটা দিয়ে আমরা দেখি, সেটার মধ্যে যখন গুলি গিয়েছে, নার্ভটা কিন্তু পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে। তো এই অংশগুলোর প্রেক্ষিতে আমরা বিভিন্ন অবস্থার বিবেচনা করে চিকিৎসাগুলো আমরা দিচ্ছি এবং দিয়েছি।
আচ্ছা আচ্ছা। তো সেটি কি চোখের ভেতরেই সংগঠিত হয়েছে, নাকি এই গুলিটি চোখের বাহিরেও বা অন্যান্য অংশেও চলে যেতে পারে? জি, গুলি লেগেছে ধরেন কারো কারো বেলায় চোখের বাইরে, ধরেন চোখের যে কোটর আছে চোখের পাতার ভেদ করে সাইডে দিয়ে চলে গেল, ভিতরের অংশে ঢুকে গেছে। আমরা এখানে কিছু ছবিও দেখব যে এত প্রচুর একই ব্যক্তিরই দেখা গেল যে একের অধিক ছড়া গুলি বা রাবার বুলেট বা বন্দুকের গুলির অংশ বিশেষ ভিতরে ঢুকেছে। তো সেক্ষেত্রে এখানে আমরা কিছু ডিসপ্লেতে দেখাচ্ছিও যে চোখের বল এবং তার বাইরে যে মাংসপেশি, অর্থাৎ চোখের গোলকের বাইরে যে মাংসপেশি, অর্থাৎ চোখের মুভমেন্ট করার যে মাংস আমরা বলি এক্সট্রা অকুলার মাসেল, সেগুলোতে গিয়ে এনট্র্যাপড হয়ে আছে। অর্থাৎ বুলেটটা ওখানে যখন গেঁথে গেছে চোখের মুভমেন্ট হচ্ছে না এবং পুরো টিস্যুটা ফুলে গিয়েছে, চারিপাশে রক্তক্ষরণ হচ্ছে, পুরো চোখের পাতা ফুলে গিয়েছে অথবা পাতা ছিঁড়ে গিয়েছে, এগুলো তো আছে। এবং ভিতরের টিস্যুতে যখন সে ঢুকে গেছে তখন পুরো চোখটার মধ্যে বিশাল প্রদাহ হয়ে পুরো চোখ ফুলে গিয়েছে। তো এটা ছাড়াও যেটা বললাম নার্ভের পিছনে যেগুলো গিয়েছে সেগুলো অনেক সময় আমরা বাইরে থেকে আর দেখতেও পাইনি, তখন আমাদেরকে রোগীর লক্ষণ বা তার যে এখন দৃষ্টির প্রতিবন্ধকতা কতটুকু আছে সেটা অ্যাসেস করে আমরা নার্ভের চিকিৎসার জন্য ব্যবস্থা নিয়েছি। তো এক্ষেত্রে এখন যদি আমরা চিকিৎসা নিয়ে ধাপে ধাপে বলি সেক্ষেত্রে কিছুটা আইডিয়া পাওয়া যাবে। জি, আমরা চিকিৎসা নিয়ে আসলে বিস্তারিত কথা বলবো, যেহেতু বিষয়টি হচ্ছে গণ অভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা প্রসঙ্গে। তার আগে জেনে নিতে চাচ্ছি যে এই যে এত রোগী আক্রান্ত হচ্ছেন, তারা প্রাথমিকভাবে চিকিৎসার জন্য কোথায় শরণাপন্ন হচ্ছেন, বা পরবর্তীতে যদি চোখের অস্ত্রোপচারের প্রয়োজন হয় তারপরে আসলে কোথায় তারা যাচ্ছেন? প্রাথমিকভাবে যখন সে 18 তারিখ থেকে 5 তারিখের ভিতরে বেশিরভাগ রোগী চিকিৎসা সেবা নিয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল, যেহেতু এটা একটা সরকারি অ্যাপেক্স প্রতিষ্ঠান এবং জরুরি বিভাগ সবসময় খোলা ছিল, তারা এসে ওখানে সেবা নিয়েছে। তো প্রাথমিক চিকিৎসাগুলো সেখানে বলতে যেমন আমি বললাম যে কর্নিয়াতে প্রথমে আঘাত লেগেছে, কাজে কর্নিয়াটা এবং তার পাশের অংশগুলোকে রিপেয়ার করা হয়েছে। তারপর হয়তো দেখা গেল যে চোখের পাতাটা ছিঁড়ে গেছে বা উড়ে গেছে, তখন এই পাতাটাকে রিপেয়ার করা হয়েছে। কারণ এখানে শুধু গুলি ছাড়াও অনেক সময় যেগুলো নাকি সাউন্ড গ্রেনেড বা ককটেল জাতীয় এগুলো তো আঘাত পেয়েছে। তো সেই ক্ষেত্রে জাতীয় চক্ষু বিজ্ঞান ছাড়া বিচ্ছিন্নভাবে তারা অন্যান্য হসপিটালও গিয়েছে। সেখানে ধরেন বাংলাদেশ আই হসপিটালও আছে, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল আছে এবং আরও অন্যান্য ঢাকার আশেপাশের হসপিটালও আছে। সেই সব জায়গায় তারা সেবা নিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মেজরিটি বলতে পারি যে চিকিৎসাটা জাতীয় চক্ষু বিজ্ঞানে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আচ্ছা, প্রাথমিক চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞানে গিয়েছেন, কিন্তু যারা গণ অভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বা অন্যান্য চোখের যে হসপিটালগুলো আছে তাদের পক্ষ থেকে কি কোনো ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে কিনা? জি, এটা খুবই ভালো একটা প্রশ্ন। প্রথম দিকে যখন জাতীয় চক্ষু বিজ্ঞানে সবই ফ্রি চিকিৎসা হয়েছে, কিন্তু অন্যান্য হাসপাতাল যেগুলো প্রাইভেট হাসপাতাল নিজেদের বিনিয়োগে চলে, তারা প্রথম দিকে কিছুদিন সময় লেগেছে যে তারা এটার একটা সিদ্ধান্ত নিয়েছে নীতিগতভাবে। তো বিশেষভাবে আমি বাংলাদেশ আই হসপিটালের কথা বলতে পারি। বাংলাদেশ আই সিদ্ধান্ত নিয়েছে যে যারা গণ অভ্যুত্থানে আহত চক্ষু রোগী তাদের সবার চিকিৎসা ফ্রি করা হচ্ছে। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশনে। আমরা কথা বলছিলাম সমসাময়িক একটি বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে গণ অভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা। সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। ম্যাডাম, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা বিভিন্ন চোখের আঘাতপ্রাপ্তদের চিকিৎসা কোথায় হবে সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। প্রাথমিকভাবে চিকিৎসার ক্ষেত্রে রোগীরা কোথায় যাবে, আর যারা পরবর্তী চিকিৎসা নেবে সেক্ষেত্রে রোগীরা কোথায় যাবে? আপনি যদি চিকিৎসার ক্ষেত্র বলেন, প্রাথমিক চিকিৎসা এখন তো আসলে প্রাথমিক চিকিৎসা অলরেডি নিয়েছে, যেহেতু ইমিডিয়েট পরপর গণ অভ্যুত্থানের পরবর্তী 5 তারিখের মধ্যে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট নিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তারা বাংলাদেশ আই হসপিটাল ছাড়াও আরও অন্যান্য চক্ষু হাসপাতালও নিয়েছে। প্রাথমিক চিকিৎসা আমরা কোন কোন অংশে চিকিৎসা করি সেটা একটা আপনি প্রশ্ন করতে পারেন। প্রাথমিক চিকিৎসা যেমন প্রথমে চোখের সামনের যে অংশগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ ধরেন চোখের
পাতার মধ্যে আঘাত পেয়েছে, চোখের পাতার বিভিন্ন অংশ যখন ছিঁড়ে গিয়েছে বা ড্যামেজ হয়েছে, ওগুলোকে আমরা রিপেয়ার করতে হয়েছে। তার পরবর্তীতে চোখের মণিতে একই সাথে চোখের পাতা ছাড়াও চোখের মণির ভিতরে হয়তো ভেদ করে সেই বুলেটগুলো ঢুকেছে, অথবা চোখের সাদা অংশ যেটাকে আমরা বলি স্ক্লেরা, সেটার মধ্য দিয়েও বুলেটটা ঢুকেছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম ধাপের যে চিকিৎসা সেটা হয় যে মণিটাকে সেলাই করা বা রিপেয়ার করা, এমনকি সাদা অংশ যেটা ভেদ করে ঢুকেছে এটাকে বলে স্ক্লেরাল রিপেয়ার করা, অর্থাৎ স্ক্লেরোকর্নিয়াল ইনজুরিটাকে রিপেয়ার করা হয়েছে। আর চোখের পাতার কথা তো বললাম। আর যদি দেখা যায় যে তার দৃষ্টি কেমন, প্রথম যতগুলোই আঘাতের রোগী আসে তাদের প্রথম আমাদের থাকে যে রোগীর দৃষ্টির অবস্থাটা কি, সে এখন কতটুকু দেখে। তো বেশিরভাগ ক্ষেত্রে যারা সামান্য আঘাত পেয়েছে, যেমন কিছু রোগী আছে চোখের মণি ভেদ করে, হয়তো চোখের মণিটাও ভেদ করেছে, বুলেটটা গিয়ে হয়তো লেন্স পর্যন্ত আটকে আছে। আমরা তো একটু আগে বললাম যে অংশের মধ্যে চোখের লেন্সের মধ্যে যদি আটকে যায় হয়তো লেন্সটা ছানি হয়ে গেছে। তো সেক্ষেত্রে প্রথমে যখন আমরা চোখের মণিটা সেলাই করলাম, তার পরবর্তীতে ছানি অপারেশনের সময়ই সেই বুলেটটা সরানো হয়েছে। তাহলে এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার মধ্যেই সম্ভব হয়েছে। কিন্তু পরবর্তী ধাপে এই রোগী ছাড়া অন্য রোগীর বেলায় হয়তো দেখা গেলো ছানি ছাড়াও ভিতরে এত বেশি আঘাত পেয়েছে, পুরো রেটিনাটাই তার আঘাতপ্রাপ্ত হয়ে ছুটে গিয়েছে বা রেটিনাল ডিটাচমেন্ট হয়েছে। অনেক সময় ভিতরে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে, সেখানকার শিরা উপশিরা ছিঁড়ে গিয়েছে। তখন সেইগুলোকে দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে চিকিৎসা আমরা করে যাচ্ছি। আচ্ছা, এবার জানতে চাইবো যে চোখের বিভিন্ন অংশ ভেদে আসলে চিকিৎসাগুলো কোথায় হয়ে থাকে সে বিষয়ে জানবো। আমি তাহলে চিকিৎসাগুলো ইলাবোরেট করি। তাহলে প্রথমে যে চোখের অংশের মধ্যে বললাম, প্রথম ধাপে যখন আমরা কর্নিয়াটা রিপেয়ার করলাম, তার পরবর্তীতে আমাদের কিছু সময় দিতে হয় যে তার কর্নিয়ার মধ্য দিয়ে আমরা পিছনের অংশটা দেখতে পাচ্ছি কিনা, এবং এই ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করি, যেহেতু ভিতরে অনেক সময় দেখা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমরা চোখের আলট্রাসনোগ্রাম বা বি স্ক্যান বলি, সেটা করে নিই। এবং এক্স রে তো অবশ্যই করতে হয়, কারণ চোখের বাইরে কোথায় আছে, চোখের ভিতরে কি বাইরে, এটার মধ্যে পার্থক্য নিরূপণের জন্য, এবং আরও কোনো ফরেন বডি বা বুলেটের অংশ অন্য কোনো অংশে গিয়েছে কিনা, সেক্ষেত্রে এক্স রেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা এক্স রে কিছু ছবিও দিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বুলেটের বা ছড়রাগুলির টুকরোগুলো সারা মুখের মধ্যে ছড়িয়ে আছে। তো সেই ক্ষেত্রে সবগুলো পিলেট যে সরানো যাবে অনেক সময় সম্ভব হয় না। চোখের ভিতরেটা আমরা সরানোর চেষ্টা করি অবস্থা বুঝে, কিন্তু বাইরের দিকে যে পিলেটগুলো গিয়েছে যাদের অসংখ্য, অনেক সময় আমরা সরাতে চাইও না, কারণ সরাতে গেলে অনেকগুলো চোখের যে নরম অংশগুলো সেগুলো প্রত্যেকটা জিনিস তো আর ক্ষতিগ্রস্ত করার রিস্ক নেওয়া যাবে না। আর তাছাড়া ছড়রাগুলিগুলো ভিতরে ইনার্ট ম্যাটেরিয়াল বা নিষ্ক্রিয় জিনিস হিসেবে থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় রেখে দিয়েছি। কিছু কিছু রোগী মনে করে যে এগুলো সরালেই বোধহয় সব কিছু ভালো হয়ে যাবে, ঠিক তা না, কারণ আমাদেরকে ভাইটাল বা চোখের গুরুত্বপূর্ণ অংশগুলোকে সেভ করে চিকিৎসার দিকে আগাতে হয়। তো এটা গেল প্রথম ধাপ। তাহলে এখন চোখের ভিতরে পিছনের দিকে আমরা তখন কি করি? তো এখানে দেখা যায় যে ইনভেস্টিগেশন করে দেখলাম যে ভিতরে রক্তক্ষরণ আছে, যেটা বাইরে বুঝতে পারছি না। তখন আমরা কিছুদিন সময় দিয়ে, 2 সপ্তাহ বা 4 সপ্তাহ সময় দিয়ে বা অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত নিই যে পিছনের রক্তক্ষরণ এবং পিছনের পর্দা সরে গিয়েছে কিনা, যেটা আমরা আলট্রাসাউন্ডের মাধ্যমে বুঝে সেটার জন্য পরবর্তী চিকিৎসা, এটাকে আমরা বলি রেটিনাল সার্জারি। তো সেই ক্ষেত্রে অনেক সময় যদি উপরের কর্নিয়াটা পরিষ্কার থাকে, ভিতরে আমরা বিশেষ যন্ত্রের সাহায্যে রেটিনার ভিতরে রক্তক্ষরণটাকে সরিয়ে নেই, আমরা এটাকে বলি ভিট্রেক্টমি। ওই রক্তক্ষরণ সরানোর পরে আমরা বুঝতে পারি কোথায় সেই ফরেন বডিটা আছে, তখন তাকেও আমরা সরিয়ে নেওয়ার চেষ্টা করি। এবং এই ক্ষেত্রে খুবই গুরুত্ব দেওয়া হয় যে রেটিনাটা সংযুক্ত আছে কিনা পিছনের তার যে সারফেস তার মধ্যে, কারণ সে যদি সরে আসে বা ছুটে যায় তাহলে কিন্তু সে আর কার্যকর থাকবে না। তো এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ, রেটিনা যদি লাগানো থাকে তাহলে রোগী আলোর অনুভূতি বা তার দৃষ্টি বুঝতে পারে, কিন্তু যদি রেটিনা খুবই ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় দেখা যায় রোগী কোনো আলোর অনুভূতি বুঝতে পারছে না। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের করার জন্য খুব বেশি কিছু থাকে না। আচ্ছা আচ্ছা, ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আসলে অনেক প্রশ্ন আসলে ছিল আপনার কাছে, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা আজকে সেটি সম্ভব করতে পারিনি। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব আপনার কাছে এই বিষয়ে অনেক বিস্তারিত জানা। থ্যাংক ইউ।
দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা গণ অভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন, আর আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।